দু সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। চাহিদাপত্র পেলে পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন মন্ত্রী। কাল থেকে শুরু হচ্ছে সামুদ্রিক মাছ জরিপ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজি ও দেশি মাছের সরবরাহ বাড়লেও কমছে না দাম। মৌসুম পুরোপুরি শুরু না হওয়ার অজুহাত বিক্রেতাদের। এ দাবি অযৌক্তিক বলছেন ক্রেতারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। 2 সপ্তাহের মধ্যে নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ব্যক্তিখাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। বারবার ব্যর্থ হয় এবার শ্রমিকদের সার্বিক সুযোগ সুবিধার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে 35,000 টাকায় কর্মী পাঠানোর সিদ্ধান্ত হলেও G2G+ পদ্ধতিতে তা নিশ্চিত করা কঠিন হবে বলে অভিমত তাদের। চাহিদাপত্র পেলে যাচাই বাছাইয়ের মাধ্যমে যে কোনো সময় সরকার কর্মী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2012 সালে প্রায় 10 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে দুদেশের মধ্যে চুক্তিসই হলেও তখন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান মাত্র 10,000 কর্মী। এরপর নতুন করে 15 লাখ কর্মী নেওয়ার লক্ষ্যে গত 18 ফেব্রুয়ারি পুনরায় সমঝোতা স্মারক সই হয়। কিন্তু একদিন যেতে না যেতেই তা বাতিল করে মালয়েশিয়া সরকার। অবশেষে মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেদেশের 3টি খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে কত শ্রমিক নেওয়া হবে তা স্পষ্ট না করায় এবারও জটিলতার আশঙ্কা ব্যক্তি খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। যতদিন পর্যন্ত এটা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আসলে মালয়েশিয়াকে আমরা বিশ্বাস করা কঠিন অবস্থা। কারণ ওরা একবার নিয়ে আবার বন্ধ করে আবার নিয়ে। ডিলিংসটা কিভাবে হচ্ছে, ওয়ার্কার কত টাকা বেতন পাবে, অ্যাকচুয়ালি লেবিটা এমপ্লয়ারদের দেওয়ার কথা, সেখানে ওয়ার্কার রাইটটা কোথায়, ওভারটাইমের রাইটটা কোথায়, তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। কর্মী নেওয়ার সংখ্যা ঠিক না হলেও শ্রমিকদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা, যাতায়াত খরচ ও কর্মী নেওয়ার প্রক্রিয়া আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমাদের যে শ্রমিকরা ওখানে যাবে কাজ করতে তারাও একই রকম বেতন পাবে ওদের ওয়ার্কারদের মতো করেই, এবং ইন্স্যুরেন্সের কাভারেজের মধ্যেও তারা থাকবে। 35,000 টাকা যদি বেশি কেউ গ্রহণ করে তাদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে দেবো, তাদের ব্যবসা বন্ধ করে দেবো আমরা। এদিকে সরকার নির্ধারিত 35,000 টাকায় কর্মী পাঠানো সম্ভব নয় বলে মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। আর পুরো প্রক্রিয়া কার্যকর করতে কঠোর তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। সরকার যে টাকা পাঠায় আরো 10,000 টাকা যোগ হতে পারে সার্ভিস চার্জ হিসাবে, 15,000 টাকা হতে পারে, 20,000 টাকা হতে পারে, 40-45,000 টাকায় সম্ভব না। যদি আপনি ম্যানেজ না করতে পারেন তাহলে হবে কি কোনো মতেই কিন্তু আপনার এই ওয়ার্কারকে আপনি কিন্তু 2 লাখের নিচে আপনি পাঠাতে পারবেন না। চাহিদাপত্রের উপরেই কর্মী নেওয়ার সংখ্যা নির্ভর করবে জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, শর্ত অনুসারে 3টি ধাপে কর্মী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। চেয়ারম্যান বা কমিশনার থাকলে তার সার্টিফিকেট লাগবে, তার পুলিশ ভেরিফিকেট, তারপর আমাদের কাছে আসবে। তো আমাদের কাছে আমরা একটা ভেরিফিকেশন করবো। এই যে 3টা, তাদের ডিমান্ডের উপর আমাদের সংখ্যা নির্ভর করে। তবে আমরা রেডি আছি, যার সংখ্যা চায় তা আমরা দিতে পারবো। মালয়েশিয়ার পর কাতার ও রাশিয়া সহ শিগগিরই আরও কয়েকটি দেশে জনশক্তি রপ্তানির সুযোগ মিলবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। পরিকল্পনা আছে যে কিছু। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের আয়ে বদলে গেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর পাড়ের দড়িকান্দি গ্রামের চিত্র। প্রতি মাসে এই গ্রামে অন্তত 50 কোটি টাকা রেমিটেন্স আসায় আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামের জীবন জীবিকায়। এই কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নানামুখী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের বেশিরভাগ মানুষের একসময় প্রধান পেশা ছিল কৃষিকাজ, কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন এলাকার অনেক তরুণ। 1962 সালে সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক ওদুদ মিয়ার সহযোগিতায় প্রথম সাগরপথে জাহাজে করে বিদেশে পাড়ি জমায় এখানকার 18 জন তরুণ। পরে তাদের হাত ধরেই একে একে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাতে শুরু করে এলাকার অনেক যুবক, যাদের পাঠানো টাকাতেই আজ আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামটিতে। জরাজীর্ণ বাড়িঘরের স্থলে তৈরি হয়েছে শহরের আদলে বহুতল ভবন। প্রবাসী রেমিটেন্সের কারণে আমাদের গ্রামের অর্থনীতি মোটামুটি এখন সচ্ছল। যত বড় বড় বিল্ডিং দেখতেছে সবই প্রবাসীদের আয়ের। আমরা চাই এই দড়িকান্দি গ্রামকে সরকার মডেল
মডেল প্রবাসী গ্রাম হিসেবে ঘোষণা করব। বিদেশে অবস্থানরত গ্রামের ছেলেদের পাঠানো বৈদেশিক মুদ্রায় এলাকার সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরলেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রতি মাসে প্রায় 40 থেকে 50 কোটি টাকার মতো আয় এই রেভিডেন্স থেকে, এবং এই রেভিডেন্স থেকেই আমাদের এই এলাকার যত যেই সব সংসার ফ্যামিলিগুলো আছে তারা সুন্দরভাবে জীবনযাপন করছে। এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে প্রবাসীদের কল্যাণে যে করণীয়গুলো আছে সেই বিষয়ে আমরা কর্মপরিকল্পনা তৈরি করছি। আমরা আশা করি যে এই কর্মপরিকল্পনার মাধ্যমে অত্র অঞ্চলের প্রবাসী যারা আছে তাদের জন্য আমরা কল্যাণমূলক কোনো কাজ করতে পারব। দড়িকান্দি গ্রামে 15,000 মানুষের বসবাস, এদের মধ্যে 3,200 জন প্রবাসী। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদের একটি অংশ জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। বাংলাদেশের সমুদ্র সীমায় কি পরিমাণ মাছ এবং কত প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে তা অনুসন্ধানে জরিপ শুরু করেছে সরকার। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম থেকে জরিপ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জরিপের মধ্য দিয়ে দেশের মৎস্য খাত সমৃদ্ধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে টেকসই জরিপের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। বিশ্বে আগামী দিনে অর্থনৈতিক সম্পদের অপার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দিন দিন বেশ আলোচিত হয়ে উঠছে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। উন্নত দেশগুলো ইতিমধ্যে তাদের সমুদ্র সীমায় সম্পদ অনুসন্ধান ও আহরণ শুরু করেছে। দেরিতে হলেও বাংলাদেশ সরকারও গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে বাংলাদেশের সমুদ্র এলাকায় মৎস্য সম্পদের পরিমাণ ও অবস্থান জানতে নিয়ে আসা হয়েছে আরভিমিন সন্ধানী নামের একটি জরিপ জাহাজ। 4 জন বিশেষজ্ঞের নেতৃত্বে প্রথম দফায় আগামী বছরের এপ্রিল পর্যন্ত 10 থেকে 12 দিনের 6টি ক্রুজিং চালানো হবে। মৎস্য অধিদপ্তর জানিয়েছে এসব অঞ্চলে প্রথমেই জরিপ করা হবে চিংড়ির উপর। এই জরিপের মাধ্যমে সঠিক তথ্য নিয়ে সমুদ্রে মৎস্য আহরণ এটার আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এই ব্যাপারে আমরা আগামী বছর থেকেই কার্যকর ভূমিকা নিয়ে এগিয়ে যেতে পারবো। 3টা স্টেজে আমরা ভাগ করেছি আমাদের ক্রুজিং প্ল্যানটাকে। প্রথমে আমরা চিংড়ি অ্যাসেস করব, দ্বিতীয় পর্যায়ে আমরা করব হচ্ছে পেলাজিক বা ভাসমান যে মাছ, আর তৃতীয় পর্যায়ে আমরা হচ্ছে ডেমারসাল, যেটা মানে আপনার উঁচু স্তরে থাকে না, একটু গভীরে থাকে। সরকারের এই পদক্ষেপ নেয় বাংলাদেশের মৎস্য খাত অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে টেকসই জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ তাদের। সবচেয়ে বেটার সুবিধা হবে যে আমাদের বর্তমানে আমাদের মৎস্য সম্পদের যে মজুদটা আছে সেটা কি পরিমাণ আছে এটা নির্ধারণ করা যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই সমুদ্র নিয়ে বেশি গবেষণা করেন। তো আমার মনে হয় যে এই দুটো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার বেশি সংখ্যক রিসার্চার, গবেষক এবং শিক্ষক নিয়ে একটা কমিটি গঠন করা হয়, তাহলে পরে আমরা যে জরিপটা করব সেই জরিপটা সম্ভবত একটা ভালো কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো। ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর 1,18,813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র অঞ্চল অর্জনের মধ্যে 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীশোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের ওপরও অধিকার নিশ্চিত করেছে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম। উল্টো সপ্তাহখানেক আগের তুলনায় বেড়েছে কয়েকটি সবজির বাজার দর। বিক্রেতাদের দাবি এখনও মৌসুম শুরু হয়নি বলেই বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এদিকে বাজারে ইলিশের সরবরাহ কমলেও অন্যান্য মাছের আমদানি বেড়েছে। তবে সে তুলনায় দাম কমেনি বলেই মনে করছেন ক্রেতারা। দেশের সবজির সবচেয়ে বড় মৌসুম শীত। ষড়ঋতুর চক্রে বছরের এ সময়টাতে ভোক্তাদের নজর থাকে সতেজ সবজি ক্রয়ের দিকে। সে কারণে বিক্রেতারাও দোকান সাজান নানা ধরনের শীতকালীন সবজি দিয়ে। তবে আবহাওয়ায় শীতের আমেজ লাগলেও উত্তাপ কমছে না সবজি বাজারে। পণ্যের সরবরাহ বাড়লে কমবে দাম, অর্থনীতির এমন সূত্রই অর্থহীন কাঁচা বাজারে। ডালা ভর্তি শীতকালীন টমেটো, মূলা, শিম, ফুলকপি আর বাঁধাকপিতে ক্রেতাদের চোখ জোড়ালেও অনেকে মনে করছেন সাধ্যের বাইরে বাজার দর। তরকারি প্রত্যেকটা আইটেম কমপক্ষে 60 টাকা, 60 টাকার নিচে কোনো আইটেম নেই। তো সবজির দাম বেড়ে গেছে, এটা সরকারের আসলে মনিটরিং করা উচিত। 1 কেজি বরবটির দাম 100 টাকা, 1 কেজি সিসিঙ্গের দাম 70 টাকা, 1 কেজি ঝিঙ্গের দাম 70 টাকা। তখন ওগুলো মিলাই কিনে না দেখা যায় অনেক বিলে আছে।
একই অবস্থা মাছ বাজারেও। রুই, কই, তেলাপিয়া, চিংড়ি সহ অন্যান্য মাছের আমদানি রয়েছে ঠিকই, তবে দাম কমেনি কোনোটিরই। যদিও বিক্রেতাদের দাবি সরবরাহে ঘাটতি থাকায় কমছে না দাম। সব মাছই পাওয়া যায় কিন্তু দাম অনেকটা বেশি আগের চেয়ে। গত সপ্তাহে যা দেখলাম বা এর আগে যা দেখলাম, এখন সরবরাহ আছে ঠিকই কিন্তু দামটা অনেক বেশি মনে হচ্ছে। মাছ অল্প অল্প ধরা পড়ে, অল্প অল্প আসে ঢাকা শহরে, এই জন্য হলো মাছের দামটা একটু হালকা একটু বেশি। মাছের দামটা কমে যাবো, আবার পুরো মনে করেন সিজনটা আসবে, শীতের সিজনে শোল, কই মাছ, শিং মাছ এটি আসলে আবার একটু দাম কমবে। অবশ্য কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা আর খাসি বিক্রি হচ্ছে 650 টাকায়। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। তানিন মেহেদি, সময় সংবাদ। পেরিয়ে গেছে ৪৫ বছর, এখনো বাংলাদেশের সম্পদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দেয়নি পাকিস্তান। উল্টো বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা পাওনা আছে দাবি করে তা ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে তারা। পাকিস্তানের গণমাধ্যমে এমন খবর নতুন করে বাংলাদেশের পাওনা আদায়ের তৎপরতার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দাবির ন্যায্যতা তুলে ধরতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কথা বলছেন তারা। অন্যদিকে অর্থমন্ত্রী বলছেন, পাকিস্তানের কোনো তথ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশের কাছে অর্থ পাওনার দাবি করছে। ২৪ বছরের অর্থনৈতিক বঞ্চনা পেরিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তবে যুদ্ধ শেষ হলেও বাংলাদেশের বঞ্চিত হওয়ার ইতিহাস ফুরায়নি এখনো। বাংলাদেশের সম্পত্তির হিস্সা বুঝিয়ে দেয়নি পাকিস্তান। এ অবস্থায় নতুন করে পাকিস্তানের গণমাধ্যমের খবর, সরকারি অফিস, আগাম সুবিধা সহ বিভিন্ন খাতে বাংলাদেশের কাছে তাদের পাওনা রয়েছে বর্তমান মূল্যে যা ৬৯২ কোটি রুপি। তবে ইতিহাস এবং পরিসংখ্যান সাক্ষ্য দেয় ১৯৭৪ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঢাকা সফরে এলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪,০০০ মিলিয়ন ডলার পাওনা দাবি করেন। তখন ডলারের মূল্য ছিল ৮ টাকা, ৪৫ বছরে যা দাঁড়িয়েছে ৮০ টাকায়। সেই হিসেবে বাংলাদেশের এখনকার পাওনা ৩২,০০০ কোটি টাকা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের দাবি যে অযৌক্তিক তা বিশ্লেষণ সহ তুলে ধরে বাংলাদেশকে তার দাবি উপস্থাপনে আরও তৎপর হতে হবে। একটা সিদ্ধান্ত হয়েছিল যে ৭৫ আগস্টে জোট নিরপেক্ষ সম্মেলনে এটা উত্থাপন করা হবে। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর এই বিষয়টি আর উত্থাপিত হয় নাই। এরপরে আজকে ১৬ সাল পর্যন্ত যদি ধরেন, এই বিষয়টি কেন যেন খুব বেশি গুরুত্ব বাংলাদেশ দেয় নাই। আমাদের যেমন দাবি আছে, তাদেরও যদি কোনো দাবি থাকে কাটাকুটি হবে। চোরের মার বড় গলা হিসাবে পাকিস্তান এই কৌশলটা নিয়েছে। সুতরাং এই কৌশল নিয়ে তারা খুব একটা সুবিধা করতে পারবে না। আদালতে গেলে আমরা তখন পুরো ২৪ বছরের শোষণ, বৈষম্য, আয় ব্যয়ের হিসাব তুলে ধরলে এটা অনায়াসে প্রমাণ করতে পারবো যে আমাদের কাছ থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল ওয়েস্ট পাকিস্তানে হয়েছে। আমাদের যে দাবির পক্ষে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলোকে আরও সামনে নিয়ে আসা এবং এটিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে উপস্থাপন করা। পাকিস্তানের যে দাবি, সেই দাবিটি কতটা অগ্রহণযোগ্য, কতটা অবাস্তব, কতটা ভিত্তিহীন, সেটাও আমাদের তুলে ধরতে হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশের অর্থ পাওয়ার বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। আমরা 4টা অল্টারনেটিভ ক্লেইমস করে রেখেছি, properly documented. They have nothing, no documents, nothing, it's just statement. দাবি আদায়ে বাংলাদেশ এবং বিদেশে জনমত গঠনের দিকে দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় মধ্যরাতে আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায়, গত রাত ১:৩০টার দিকে নরসিংহপুর এলাকার ৫তলা ভবনের নিচতলায় মেডলার অ্যাপারেলস পোশাক কারখানায় স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে স্টোর রুমের সব মালামাল। তবে রাতের বেলায় কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্টোর রুমটি পোশাক তৈরির উদ্দেশ্যে প্রায় ৩ কোটি টাকার কাপড় রাখা ছিল। আগুন লাগছে স্টোর থেকে। বড় আকারে শিপমেন্ট থাকার কারণে অনেক সিকিউরিটি যারা থাকে বা যারা আপনার স্টোরের দু একজন লোক, যারা লেবাররা, এরাই ছিল। তাছাড়া অন্য বাইরের বা অন্য কোনো ওয়ার্কার ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল দুপুরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নত হতে জিএসপি প্লাস পাওয়ার যে শর্ত রয়েছে তা
পূরণ করতে সক্ষম হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে যদি আমরা উন্নয়নশীল দেশে প্রবেশ করি, তাহলে যে অস্ত্র ছাড়া সবকিছু আমরা ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করতে পারি, সেখানে আমাদের নতুন একটা অবস্থার আমাদের পড়তে হবে। সেটা আমরা তাদের কাছে আজকে অনুরোধ করেছি যে তখন আপনারা আমাদেরকে জিএসপি প্লাস দেবেন। তাদের উত্তর হলো জিএসপি প্লাস পেতে হলে কতগুলি শর্ত পূরণ করতে হবে। সুতরাং সংবিধানে যা আছে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে সেই সংবিধান অনুসারেই আমাদের নির্বাচন কমিশন গঠিত হবে। রিজার্ভ বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের জন্য বড় কোনো অর্জন মনে করছেন না ব্যবসায়ীরা। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক কোনো পরিবর্তন আসছে না বলে মনে করেন তারা। গতকাল রাজধানীর মহাখালীতে ব্র্যাকিন সেন্টারে দেশীয় উদ্যোক্তাদের বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন ব্যবসায়ীরা। সেমিনারে দেশের সফল ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের সুযোগ করে দিতে সরকারের প্রতি উদার হওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ। যদিও এমন সুযোগ দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। শোনা গেছিল যে 25 বিলিয়ন পার হলে হয়তো সরকার একটু লিবারেল হবেন। এই 32 বিলিয়ন ডলারও নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু আমাদের দেশের প্রতি আমাদের অন্যায় হবে। কিছু না কিছু এর টাকা আমাদেরকে বিদেশে আমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছেন তাদের মধ্যে থেকে কেউ না কেউ এগুলো ইনভেস্টমেন্ট করতে হবে। বিদেশি ইনভেস্টমেন্টের প্রশ্ন আসলে যে সমালোচনার মুখে ইনভেস্টররা পড়বে সে হলো এই ইনভেস্টমেন্ট করার টাকা ওনার কাছ থেকে কোত্থেকে আসলো। তবে অনেক সময় এমন একটা সিরিয়াস কন্ডিশন হতে পারে যে আপনি টাকাকে অচল ঘোষণা করলেন, যাতে খুব বেশি যদি এই বেআইনি টাকা হয় সেই টাকার যে উপদ্রব, সেই উপদ্রব থেকে সমাজ এবং রাষ্ট্র বেঁচে যায়। তবে এই জাতীয় ঘটনা খুব কম ঘটে। শিল্প প্রতিষ্ঠানে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে প্রয়োজনে শ্রম আইন সংস্কার করা হবে, একথা জানিয়েছেন শ্রম সচিব মিকাইল শিফার। গতকাল রাজধানীর একটি হোটেলে সলিডারিটি সেন্টার আয়োজিত শিল্প খাতে বিরোধ নিষ্পত্তি বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। সেমিনারে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের দাবি তুলে বর্তমানে আইনি ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিতে অনেক বেশি সময় লাগে এবং শ্রমিক মালিকদের অধিকার প্রতিষ্ঠায় যা নেতিবাচক প্রভাব ফেলেছে। স্ট্রং যদি অল্টারনেটিভ ডিসপোজড রেজুলেশনের কোনো ইনস্টিটিউশনাল ব্যবস্থা না থাকে, তো ধীরে ধীরে এই মামলা বাড়তেই থাকবে, কিন্তু মামলাও কমবে না, শ্রমিকের অধিকার, ন্যায্য অধিকার বঞ্চিত হবে। ইভেন কোনো ক্ষেত্রে মালিকও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। একটা এসওপি আমাকে করে দেন, কার্যক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে সাকসেসফুলি নিয়ে অটোমেটিকলি আই এম রেডি টু চেঞ্জ মাই লেবার রুলস। If necessary, I will also change my Labour Act also. উচ্চ আদালতের নির্দেশে বিটিআরসি-কে বকেয়া টাকার আরও 100 কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল ফোন অপারেটর সিটিসেল। বিটিআরসির সচিব জানান, বকেয়া টাকা পরিশোধ করায় আদালতের নির্দেশনা অনুযায়ী সিটিসেলের নম্বর সচল রাখতে পারবেন গ্রাহকরা। সিটিসেল এর আগে 130 কোটি 19 লাখ টাকা জমা দিয়েছিল এবং আজকে 17 নভেম্বর আজকে যেটা সুপ্রিম কোর্টের যে আদেশ ছিল সেই আদেশ মোতাবেক তারা আজকে আবার 100 কোটি টাকা জমা দিয়েছে। এরপরে সুপ্রিম কোর্টের যে আদেশ আছে তাতে একজন 3 সদস্য একটা কমিটি গঠন করে দেওয়ার কথা বলা হয়েছে। ওই কমিটি যে সিদ্ধান্ত দিবে, কারণ কিছু আপনার ডিসপিউট আছে বিষয়টা নিয়ে, টাকার পাওনা নিয়ে, তো সে টাকা ওনারা যেটা ফিক্স করবেন তারপরে সেইভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দেখছেন এই সময়ের বাণিজ্য। ক্রমবর্ধমান সারের চাহিদা পূরণে ইরানের সার কারখানা নির্মাণ করবে বাংলাদেশ। গতকাল সকালে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভাইজি দেহনভির সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রেক্ষিতে ঢাকা তেহরান রুটে সরাসরি বিমান চলাচলের ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশে এলএনজি প্রকল্প বিনিয়োগের ব্যাপারে ইরান আগ্রহী বলেও জানান শিল্পমন্ত্রী। আমরা ইরানে একটি সার কারখানা করতে চাই, যেমন আমাদের এখানে যখন গ্যাস ছিল টাপকো এখানে সার কারখানা করছে, তাই না? তা আমরাও চাই, যেহেতু আমাদের এখানে গ্যাসের শর্টেজ, আমাদের এখানে এলএনজি প্রজেক্ট দরকার, এলএনজি প্রজেক্টের প্রস্তাব দিয়েছি, তারা এগ্রি করেছে। আবার আমরা ওখানে একটা সার কারখানা করতে চাই, তারা আমাদের জন্য
একটা জায়গা নির্ধারণ করেছে, ওখানে আমরা সার কারখানা করতে পারব। আন্তর্জাতিকভাবে দেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ পেয়েছে জামদানি। গতকাল মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে ঐতিহ্যবাহী এ পণ্যের স্বীকৃতি সনদ বিসিকের চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখারের হাতে তুলে দেন শিল্পমন্ত্রী আমর হোসেন আমু। এর ফলে কোনো দেশে বাণিজ্যিকভাবে জামদানি উৎপাদন কিংবা বিক্রি করতে চাইলে সত্ত্ব দিতে হবে বাংলাদেশকে। জামদানির জিআই নিবন্ধনের ফলে আর্থিকভাবে লাভবান হবেন এর কারিগররা, যা জামদানি শিল্পের বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী। অর্থনৈতিক সমৃদ্ধি যথেষ্ট নয়। অর্থনৈতিক সমৃদ্ধি হলো দেশের অর্থনীতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, উন্নত দেশে পরিণত করা, কিন্তু ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এটা আলাদা জিনিস। তা আমরা দুটাকে পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দিচ্ছি, এটা হলো একটা উৎসাহ দেওয়া, প্রণোদনা দেওয়া। এটার মাধ্যমে আরও আপনারা সবাই উজ্জীবিত হবেন এবং উজ্জীবিত হওয়ার মধ্য দিয়ে আজকে আপনারা আরও বেশিভাবে মনোনিবেশ করবেন কাজে, এটাকে আরও উন্নত করবার চেষ্টা করবেন। আমি যেটা বললাম যে পঞ্চম থেকে আমরা প্রথমে যেতে চাই, মসলিনে পদার্পণ করতে চাই, আমরা সেই লক্ষ্যে ধাবিত হতে সক্ষম হব। নরসিংদীতে ৭,০০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জব্দ করা হয়েছে ৪,০০০ মিটার পাইপ। কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তৌহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল দুপুরে পলাশ উপজেলার ৭টি গ্রামে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বিতরণ লাইন থেকে ২ ইঞ্চি পাইপ ব্যবহার করে বাসাবাড়িতে অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। পর্যায়ক্রমে জেলার শনাক্ত হওয়া সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। ৭,০০০ লাইন বিচ্ছিন্ন করেছে। এখানে সরকারের প্রায় ৫০ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছিল। নরসিংদী জেলায় আর ৩০,০০০ থেকে ৪০,০০০ অবৈধ লাইন আছে আমাদের ধারণা। আর এই অভিযান, এই ব্যাপারে সরকার কঠোর, এটা অব্যাহত চলবে। ৩ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে টাঙ্গাইলের মীর হামজানি গুলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। এতে মূল ভবনের পাশে একটি টিন শেড ঘরে অস্থায়ীভাবে চলছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা জানান, অতি গরম কিংবা বৃষ্টি হলেই বন্ধ রাখতে হয় শিক্ষার্থীদের পাঠদান। এছাড়া নানা সমস্যায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নতুন ভবন নির্মাণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিষ্ঠার পর কোনো সংস্কার না করায় ২০১৩ সালের শুরুর দিকে টাঙ্গাইলের কালিহাতীর মীর হামজানি গুলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি বিমসহ বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। সে সময় ছাদের কংক্রিট ধসে শিক্ষক ও শিক্ষার্থী আহত হলে পরিদর্শন শেষে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সে থেকে ১ বছর খোলা আকাশের নিচে পাঠদান চললেও নতুন ভবন নির্মাণ হয়নি। পরে স্থানীয় উদ্যোগে নির্মিত একটি টিনশেড ঘরে চলে আসছে শিক্ষা কার্যক্রম, কিন্তু নানা সংকটের মুখে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। ম্যাডামের অফিস থেকে বললে কিছু শোনা যায় না, আমাদের লেখার কষ্ট হয়। বৃষ্টি আসলে আমরা ভিজে এক ব্রাঞ্চে ৭-৮ জন করে বসি। ছেলে মেয়েদের নিয়ে কোথায় ক্লাস করব? আমি বাইরে খোলা মাঠে গাছের নিচে বসে ওদের দাঁড় করাইয়া চালিয়ে যাচ্ছি এইভাবে। এদিকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকায় অনেক শিক্ষার্থী নিরুৎসাহিত হয়ে ঝরে পড়ছে বলে দাবি শিক্ষকদের। আর বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির অভিযোগ, বারবার ধর্ণা দেওয়ার পরও নতুন ভবন নির্মাণে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গার্জিয়ান স্কুলে পাঠাইতে চায় না, যে বসার মতো অবস্থায় নেই। ওই এখানে কি কেমনে বাচ্চা পাঠায়? একদিকে আমি তাকাইতেছি, কাছের বাইরে চলে যায় ওদের মনোযোগটা, দৃষ্টি আকর্ষণ করাইতে পারি না। যদি ভালো পরিবেশ থাকতো তাহলে আমরা ওদেরকে সুন্দর করে পড়াতে পারতাম। কতবার সিরিয়াল দেওয়া হয়েছে, কতবার ১-২ নম্বরে গেছে, তারপরেও অন্য অন্য স্কুলগুলো পাশ হয়ে আসে। কেন এই স্কুলটা হচ্ছে না, এই জিনিসটা তো বুঝতেছি না। তবে সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যে কয়টা বিদ্যালয়ের এরকম ভগ্ন দশা, সেটি আমরা পাঠিয়ে দিয়েছি ডিপি সেবার মাধ্যমে, এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটাই হবে। হয়তো একটু একটা আগে পিছিয়ে বা একটু সময় লাগবে, কিন্তু সবগুলি হবে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ে বর্তমানে ২ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রতিষ্ঠার ২৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রংপুর বিভাগের একমাত্র চিড়িয়াখানাটিতে। নতুন কোনো পশু পাখি না আনায় সেই পুরনো পশু পাখির কারণে এই বিনোদন কেন্দ্রটি ক্রমশ দর্শনার্থী হারাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, নতুন পশু পাখি আনা সহ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট।
1989 সালে এই অঞ্চলের মানুষের বিনোদনের জন্য গড়ে তোলা হয় রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানাটি। প্রতিষ্ঠার 27 বছর পরও ন্যূনতম উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বিনোদন কেন্দ্রটিতে। আসেনি নতুন কোনো পশু পাখি। প্রতিষ্ঠাকালের সেই পুরনো পশু পাখি দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছেন দর্শনার্থীরা। নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত, স্বাস্থ্যকর হওয়া উচিত, তা নাহলে তো ওই পশু হোক পাখি হোক এগুলো তো মারা যাবে। 6 বছর পর আসায় একই জিনিস দেখতেছি, বরং ওখান থেকে কিছু কিছু জিনিস মারা গেছে, ওখানে নতুন করে সাজানো হয় নাই। আমরা চাই এখানে নতুন কিছু আসুক, এটাকে আরো সুন্দর এবং স্বাবলম্বী হোক। ইজারাদার বলছেন, নতুন করে পশু পাখির আগমন না ঘটায় দর্শনার্থীর সংখ্যা আগের তুলনায় কমে গেছে অনেকটা। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। আর কর্তৃপক্ষ বলছে নতুন অতিথি আনতে চেষ্টা চালাচ্ছেন তারা। আগে মোটামুটি 2-3 হাজার লোক হইতো পার দিন, এখন তেমন 700-800-900 এরকম হয়। চিড়িয়াখানা ডেভেলপ হোক, নতুন কিছু প্রাণী দিক। জিরাফ অথবা জেব্রা আমাদের রাখার মতো জায়গা আছে, দেওয়া হয় তাহলে আর দর্শনার্থীর সংখ্যা আরও বেশি পাবে, বিনোদন তারা পাবে এবং সেদিকে সরকারের রাজস্ব বাড়বে। তারপরও বিনোদন প্রিয় মানুষ তাদের সন্তানদের নিয়ে খানিকটা বিনোদনের আশায় আসছেন। দেখলাম হরিণ, বাঘ, সিংহ, আর অনেক কিছু দেখা যায়, বাকি আছে কিন্তু ঘুরতেছি। বিভিন্ন পশু আছে, পাখি আছে, তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে এটাও এক প্রকার আমাদের বাচ্চাদের আর কি শিখন। ঢাকা চিড়িয়াখানার পর রংপুরে দ্বিতীয় এই সরকারি চিড়িয়াখানাটি প্রায় 22 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। জমকালো আয়োজনে শেষ হলো ইউনিলিভার বিজ মাইস্ট্রো 2016। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইউনিলিভার আয়োজিত রিয়েল লাইফ বিজনেস কম্পিটিশন বিজ মাইস্ট্রো 2016-র গ্র্যান্ড ফাইনাল। এবারের প্রতিযোগিতায় দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে 283টি তরুণ দল অংশগ্রহণ করে। সেরা টিমটি ইউনিলিভার ফিউচার লিডার্স লিড 2017-তে 30টি দেশ থেকে অংশগ্রহণকারী 90 জন প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। আগে মামলা করার ব্যবস্থা ছিল না, এখন মামলা করার ব্যবস্থা হয়েছে। এখন একই মামলা 27 জায়গায় 26 জায়গায় হচ্ছে। কেউ বিদেশে গেলে তাকে স্মার্ট কার্ড গ্রহণ করতে হয়, তাকে নিবন্ধন করতে হয় এবং এই ব্যাপারে সরকারি মন্ত্রণালয় এবং বিএমইটি আমাদের সাথে সম্পূর্ণভাবে অংশীদার। তাহলে যখন মামলা হবে বা কোনো প্রবলেম হবে তখন একমাত্র আমার গলায় গামছাটা বাঁধা হয়। 5 লাখ মাইগ্রেন্ট ওয়ার্কারকে কিন্তু এই আইন সম্পর্কে অ্যাওয়ার করা সম্ভব না, বাট ওইটুকু অ্যাওয়ার করা সম্ভব যে তোমাদের জন্য একটা আইন আছে। কথায় কথায় আইন করলে সমস্যাটা বেশি হয়। আমরা সবাই বলি আইন ইমপ্লিমেন্ট হচ্ছে না। আইন খারাপ হলে কখনো ইমপ্লিমেন্ট হয় না। রিক্রুটিং এজেন্সি রেগুলেট করার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ল নিশ্চয়ই দরকার ছিল। স্পষ্ট যেটা দেখা যাচ্ছে যে বোধহয় দালালের ব্যাপারে এই আইনের হাতটা অত লম্বা হচ্ছে না। এমন ধরনের রাজস্ব নীতি যেটা অর্থনীতিকে গ্রো করতে সাহায্য করে। We stress up that a good and better coordination between the policy makers. We have enough opportunity to renewable energy positions we can create. Look at the government. They are producing IPP power at 14 taka and selling at 6 taka to the people. Government কাজ হচ্ছে কি? People's benefit. So obviously when the government's policy is supporting green power, সেখানে যদি কস্ট বেশি হয় আর বেশি দামে কিনে কিন্তু কম দামে অ্যাভারেজে গ্রিড লাইনে দেবে। বাংলাদেশে উৎপাদিত পণ্যের থেকে আমরা যে রপ্তানি আয় করতাম, বিশেষ করে পাটে, আদমজির মতো পাট কল, সেই টাকাগুলো সব পাকিস্তান নিয়ে গেছে। যেহেতু আমরা পাকিস্তানের কাছে আমাদের পাউন আমরা দাবি করেছি, সেই কারণে উল্টা ওইটাকে ব্যাহত করার জন্য তারা একটা উল্টা প্রস্তাব দিয়েছে, যেটা অবাস্তব, ভিত্তিহীন। ওরা আমাদের থেকে টাকা পাবে করতে। 16 কোটি মানুষের জন্য বাজেটটা হচ্ছে। এই 16 কোটি মানুষের মধ্যে বাজেট নিয়ে খুব বেশি চিন্তা করা বা কাজ করার আমরা হয়তো কত মানুষ পাই? শুড বি সাম থাউজেন্ডস অনলি, নট ইভেন লাখেও হয়তো পৌঁছবে না। কিন্তু অন্যরা যদি তাতে আগ্রহ দেখায়, তার নির্দিষ্ট এলাকায় কিছু বলে, সেটা বাজেটের জন্য অনেক ভালো। বাজেটটাতে সমৃদ্ধ হবে। আমরা আগামী বছরেই এই 2017 সালে এ ব্যাপারে একটি জরিপ করব, যাতে বুঝতে পারি যে এখন মানুষ বাজেট কতটা বোঝে এবং কতটা তার মধ্যে আগ্রহ রয়েছে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর।
চলতি বছর ইউরোপীয় ইউনিয়নের বাজেটের নিয়মনীতি অনুযায়ী বাজেট ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য পূরণে ব্যর্থ হবে এই অঞ্চলের 8 দেশ। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে ইউরোপিয়ান কমিশন। কমিশন জানায়, পরিকল্পনা অনুযায়ী এবছর বাজেট ঘাটতি কমাতে ব্যর্থ হবে ইতালি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফিনল্যান্ড, স্লোভেনিয়া, সাইপ্রাস ও লিথুনিয়া। অন্যদিকে নিয়ম নীতি অনুযায়ী বাজেট ঘাটতি কমাতে কিছুটা সক্ষম হবে আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, লাভেটিয়া ও মাল্টা। আর বাজেট ঘাটতি কমাতে পুরোপুরি সক্ষম হবে জার্মানি, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া ও লুক্সেমবার্গ। তবে ঋণে জর্জরিত হয় গ্রিসকে আপাতত এ তালিকার বাইরে রাখা হয়েছে। নিয়ম নীতি অনুযায়ী ইইউর সব সদস্য দেশকে বাজেট ঘাটতি মোট জিডিপির 3% মধ্যে রাখতে হয়। জ্বালানি তেল উত্তোলন কমাতে সিদ্ধান্ত আসছে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকে। কারাকাসে ওপেকের সচিবদের সাথে বৈঠকে একথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিশ্বে জ্বালানি বাজার স্থিতিশীল করতে নভেম্বরে এরকম জোর করেই দেশগুলোর উত্তোলন কমানোর সিদ্ধান্ত আসতে হচ্ছে বলে জানিয়েছিলেন মাদুরো। এই চুক্তির মধ্য দিয়ে জ্বালানির দর স্থিতিশীলতা আসবে বলে প্রত্যাশা ওপেকভুক্ত দেশগুলোর। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে ওপেক সদস্য রাষ্ট্র কর্তৃপক্ষের বৈঠকে বসার কথা রয়েছে। সৌদি আরব থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতকে সমৃদ্ধ এবং স্বনির্ভর করার অঙ্গীকার করেছিলেন তিনি। এ বিষয়ে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে জ্বালানি আমদানি না করার হুঁশিয়ারি ছিল বলে মনে করছেন রিয়াদ। তবে দেশটির জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ বলেছে, স্বনির্ভর হতে গিয়ে বাণিজ্য বন্ধ করে দেওয়াটা দুদেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক। বর্তমানে যুক্তরাষ্ট্র 40% জ্বালানি তেল আমদানি করে, কানাডা থেকে 11%, সৌদি আরব থেকে আর ওপেক থেকে আমদানি করে 31%। দেশটির দৈনিক জ্বালানি চাহিদা 1,90,00,000 ব্যারেল। ইউরোপীয় ইউনিয়নের উপর রুশ নিষেধাজ্ঞার কারণে ইতালির অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন দেশটির সংসদ। ক্রিমিয়া ইস্যুতে কেন্দ্র করে ইইউ ও রাশিয়ার নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার জেরে গেল 2 বছরে ইতালির অন্তত 700 কোটি ইউরো আর্থিক ক্ষতি হয়েছে। সেই সাথে বেকার মানুষের সংখ্যা 2 লাখে পৌঁছাতে চলেছে। নিষেধাজ্ঞার কারণে বৃহত্তম ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি মানের ইতালীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাশিয়ার কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এ বিষয়ে ইউর বিপক্ষে মন্তব্য করে ইতালির প্রেসিডেন্ট মাত্তেও রেনজিও বলেছেন, রাশিয়ার ওপর পাল্টা নিষেধাজ্ঞা পরিস্থিতি আরও কঠিন করেছে। এবার এ সময়ের বাণিজ্য শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 2 সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। চাহিদাপত্র পেলেই পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন মন্ত্রী। কাল থেকে শুরু হচ্ছে সামুদ্রিক মাছ জরিপ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজি ও দেশি মাছের সরবরাহ বাড়লেও কমছে না দাম। মৌসুম পুরোপুরি শুরু না হয় অজুহাত বিক্রেতাদের, এ দাবি অযৌক্তিক বলছেন ক্রেতারা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।